আজকে ভিডিওতে রায়মার্টিন পশুমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পর্যায়ের মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, সুধীরবাবু শিক্ষক ছিলেন, এটা হবে বাংলা ভাষা ও সাহিত্যের। একের দুই, ননিদা খেলার সময় প্রয়োগ করেছিলেন, এটা হবে ননিটিক্স। একের তিন, যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন, এটা হবে লাহোর সেন্ট্রাল জেলে। দুই দিকে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুই দিকে এক আছে, ননিদা পকেট থেকে কি বের করেছিলেন, ননিদা পকেট থেকে ক্রিকেট আইনের বই বের করেছিলেন। এরপরে দুই আছে, না পাহারার পরীক্ষায় শেষ পরীক্ষা দিতে হয়েছিল কোন শহরে গিয়ে, এটা হবে নাটোর শহরে গিয়ে। দুই থেকে তিন, হাবুদের ক্লাসের মনিটরের নাম কি, হাবুদের ক্লাসের মনিটরের নাম ছিল হরিপদ। তিনে থেকে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। আর তিনে থেকে এক আছে, যতীন্দ্রনাথের পিতামহ কে ছিলেন, যতীন্দ্রনাথের পিতামহ ছিলেন মহেন্দ্রনাথ দাস। যতীন্দ্রনাথের ছদ্মনামগুলি কী ছিল, যতীন্দ্রনাথের ছদ্মনামগুলি ছিল রবিন ও কালীবাবু। এরপরে তিনে থেকে দুই আছে, মোনাদা এ খেলায় ক্যাপ্টেন ছিলেন, মোনাদার পুরো নাম কি, মোনাদার পুরো নাম হলো মোনা চৌধুরী। তিনি কোন খেলায় ক্যাপ্টেন ছিলেন, তিনি সিসিএইচ ক্লাবের ক্রিকেট খেলায় ক্যাপ্টেন ছিলেন। এরপর তিনে থেকে তিন আছে, সুধীরবাবুর চেহারার বর্ণনা দাও। এর উত্তরটি হলো, তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে বাংলার মাস্টার মশাই সুধীরবাবুর ভারী চেহারা, গম্ভীর মুখ, ধীর পদক্ষেপ ও মোটা চশমার আড়ালে তীক্ষ্ণ দুটি চোখ এবং গম্ভীর কণ্ঠস্বরের জন্য ছাত্ররা তাকে সবাই বেশ ভয় পেত। এরপরে তিনি চার আছে, হৃদয়ও জমা দিল তার ফাঁকা খাতা, হৃদয়ের খাতা ফাঁকা কেন, এর উত্তরটি হলো, এটা তোমরা এখান থেকে লিখে দেবে যে লেখকের ছোটোবেলায় পড়া ছোট্ট স্কুলটি কিন্তু ছিল সব দিক থেকে আলাদা। সেই ছোট্ট স্কুলের প্রধান শিক্ষক ছাত্রদের বোঝাতে সক্ষম হন যে পরীক্ষা হলে চোর পুলিশ খেলাটা নিতান্ত অসম্মানের, লজ্জার কথা প্রসঙ্গে তিনি এও জানিয়ে দিতে ভোলেন না যে মন্দ অভিপ্রায় যা থাকবে তাকে কোনোভাবে দমানো যাবে না। প্রধান শিক্ষকের কথা মতোই পরবর্তী পরীক্ষার সময় পরীক্ষায় কোনো পাহারারত শিক্ষক থাকলেন না। আর সবচেয়ে আশ্চর্য বিষয় এই যে ভালো ছাত্ররা তো বটেই, এমনকি চূড়ান্ত ফাঁকিবাজ হিসেবে পরিচিত হৃদয় ও সাদা খাতা জমা দিয়েছিল। এরপরে চারদিকে আছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি। চারদিকে এক আছে, ননিদা চেঁচিয়ে উঠলেন, ম্যাচ ড্র। ম্যাচটি কোন কোন দলের মধ্যে হয়েছিল, ননিদা কোন দলের প্লেয়ার ছিলেন, তার একথা বলার পর কি ঘটনা ঘটেছিল, এই খেলাটি যারা পরিচালনা করেন তাদের কি বলে। এর উত্তরগুলি হলো, ম্যাচটি সিসিএইচ ও রূপলী সংঘ এই দুটি দলের মধ্যে হয়েছিল। ননিদা সিসিএইচ দলের প্লেয়ার ছিলেন। এর পরের প্রশ্ন উত্তরটি হলো, এই তোমরা এখান থেকে বলে দেবে যে রূপলী ব্যাটসম্যান বিষ্টুর বলে কোনো রান করতে না পারায় ননিদা চিৎকার করে বললেন যে ম্যাচ ড্র। তখন রূপলী ব্যাটসম্যান প্রতিবাদ করে বলে যে বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায় তবে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না। এই নিয়ে শুরু হয়েছিল তর্কাতর্কি। ননিদা অনুভব করলেন বিষ্টু যদি আরও 5টা বল করে তবে বাই লেগ বাই ওয়াইড যেভাবেই হোক রূপলী একটা রান করেই ফেলবে, তাহলে ম্যাচ বাঁচানো যাবে না। সেই সময় আলো যথেষ্ট কমে গিয়েছিল। ননিদা বুদ্ধি খেলে গেল, ম্যাচ বাঁচানোর জন্য একটাই রাস্তা আছে, আলোর অভাবের আবেদন করা। এই ঘটনাটি ঘটেছিল। এরপরে হচ্ছে, এই খেলাটি যারা পরিচালনা করেন তাদের আম্পায়ার বলে। এরপরে চারিদিকে দুইটা আছে, সেই শূন্য খাতায় সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টার মশাইয়ের মস্ত এক জয় তিলক। আমাদেরও শূন্য খাতা সেদিন হেডমাস্টার মশাইয়ের মস্ত এক জয় তিলক কীভাবে হয়ে উঠেছিল। এর উত্তরটি হলো, তোমরা এটা এখান থেকে বলে দেবে যে গল্পে লেখক অন্যরকম এক পরীক্ষার কথা বলেছেন। তিনি যখন স্কুলে পড়তেন তখন একবার তাদের প্রধান শিক্ষক তাদের আত্মসংযম, দায়িত্বপরায়ণতা ও শৃঙ্খলাবোধের শিক্ষা দেবার জন্য অন্য ধরনের পরীক্ষা পদ্ধতি চালু করেন।
প্রচলিত পরীক্ষা ব্যবস্থায় পরীক্ষা হলে পরীক্ষক পরীক্ষার্থীদের পাহারা দেন, কিন্তু তিনি বলেন যে আগামী পরীক্ষায় পরীক্ষার্থীদের গার্ড দেওয়ার জন্য কোনো শিক্ষক থাকবে না। তিনি শিক্ষার্থীদের বুঝিয়ে দেন যে পরীক্ষা চোর পুলিশের খেলা নয়, তাই সেখানে কোনো শিক্ষক প্রহরী থাকার দরকার নেই। ছাত্ররা নিজস্ব সংযমে নিজ দায়িত্বে পরীক্ষা দেবে। এরপরেও যদি কেউ মনে করে সে দেখে লিখবে, তাহলেও তিনি বাধা দেবেন না, কারণ কেউ জেনে বুঝে অন্যায় করতে চাইলে সে তাই করবে। নিজে থেকে সংযত না হলে কাউকে সংযত করা যায় না। প্রধান শিক্ষকের এই কথাগুলি মূল্য বুঝে পরবর্তী পরীক্ষার সময় শিক্ষার্থীরা নিজ দায়িত্বে না দেখে শৃঙ্খলাবদ্ধভাবে আত্মমর্যাদা বজায় রেখে পরীক্ষা দেয়। এমনকি দেখা যায় যে শিক্ষার্থী শিক্ষকদের দৃষ্টি এড়িয়ে দেখে লিখে পাশ করত, সেও ফেল করার ভয় না পেয়ে সংযত হয়ে ফাঁকা খাতায় জমা দেয়। আসলে শিক্ষকের এই কথাগুলি থেকে শিক্ষার্থীদের মনে নৈতিক মূল্যবোধের জন্ম হয়, যা প্রকৃত শিক্ষা। এইভাবে তাদের সেই শূন্য খাতায় জমা দেওয়ায় ঘটনাটি হয়ে উঠেছিল হেডমাস্টার মশাইয়ের মস্ত এক জয়তিলক। এরপরে 4-3 আছে শুনছিস সেপ আবোল তাবোল। হাবু ওরফে হাবুলচন্দ্রের রচনা পড়াকে প্রশান্তর আবোল তাবোল মনে হয়েছে কেন? তুমি কি এর সঙ্গে একমত? এর উত্তরটি হলো, হাবু ওরফে হাবুলচন্দ্র সুধীরবাবুর ক্লাসে বাংলাদেশে বর্ষাকাল রচনা লিখে আনেনি, কিন্তু স্যার হাবুলকে পড়ার জন্য নির্দেশ দিলে হাবু কৌশলে বর্ষাকাল সম্বন্ধে নিজের অভিজ্ঞতাকে নিজের মতো সহজ সরলভাবে বলে যায়। ফলে হাবুর বলার মধ্যে ভাষাগত কোনো চাকচিক্য থাকে না। তাই হাবুর রচনা পড়াকে প্রশান্তর আবোল তাবোল মনে হয়েছে। এরপরে প্রশ্নটা যেটা আছে, না আমি প্রশান্তর কথার সঙ্গে একমত নই। রচনা লেখার সময় বই থেকে তথ্য সংগ্রহ করার জন্য বইয়ের সাহায্য গ্রহণ করলেও রচনা গুণগত মান লেখার নিজস্বতার ওপর মৌলিকতার ওপর নির্ভর করে। এরপরে 4 আছে দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। কত খ্রিস্টাব্দের ঘটনাটি ঘটে? এটা হবে 1919 থেকে 1920 সালে ঘটনাটি ঘটে। কে ধরা পড়ে যান? এখানে যতীন্দ্রনাথ দাস ধরা পড়ে যান। এরপর যেটা আছে ধরা পড়ার পর তার কি পরিণতি হয়েছিল? এর উত্তরটি হলো, এরপরে 5 থেকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5 থেকে 1 আছে গান্ধার দেশের বর্তমান নাম, এটা হবে কান্দাহার। 5 থেকে 2 মোরা বিবাদ করে খোদার ওপর করি যে, এটা হবে খোদকারী হবে। এরপর 5 থেকে 3 আছে তরণী শব্দের অর্থ, এটা হবে নৌকা হবে। 6 থেকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 6 থেকে 1 আছে ধরাতল কবিতায় নৌকা থেকে কবি কি দেখেছেন? এর উত্তরটি হলো, কবি কল্পনায় নৌকাযাত্রায় বের হয়ে নদী তীরে নানান ছবি প্রত্যক্ষ করেছেন। কবি প্রাণ ভরে পর্যবেক্ষণ করেন শ্যামল ধরণী লাবণ্যময়ী মূর্তিকে। কবি দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ সুখ ভাই বোনের মতো যেন তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী তীরে ছায়া ঘেরা গ্রামগুলির সুগভীর ভালোবাসা কবির চোখে ধরা পড়েছে। কবি জানেন মানব জীবনের স্থায়িত্ব অল্প সময়ের জন্য, তাই এই সময়টুকুতেই কবি সব কিছুকেই ভালোবাসতে চেয়েছেন। এরপরে 6 থেকে 2 আছে অনুসন্ধিৎসু কিশোরটি সাগরবেলায় কি কুড়িয়ে তোলে? এর উত্তরটি হলো, কিশোর বিজ্ঞানী কবিতায় অনুসন্ধিৎসু কিশোরটি সাগরবেলায় নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে। এরপরে 6 থেকে 3 আছে কার কণ্ঠে মধুর তান উঠেছিল? এটা হবে নিমাইয়ের কণ্ঠে মধুর তান উঠেছিল। এরপর 7 থেকে আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 7 থেকে 1 আছে অশোক যাহার কীর্তি ছাইল। অশোককে তিনি কার কীর্তি ছেয়েছেন? এর উত্তরটি হলো, অশোক হলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। অশোক দেশমাতার কীর্তি ছেয়েছেন, অর্থাৎ বঙ্গজননীর কীর্তিকেই মহামতি অশোক প্রচার করেছেন। এরপরে 7 থেকে 2 আছে মড়ক ও বন্যা এলে কি ঘটে? এ থেকে কি বোঝা যায়? এর উত্তরটি হলো, কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই কবিতায় দেখা যায় মড়ক এলে হিন্দু মুসলমান উভয়েই প্রাণ সংশয় ঘটে।
এবং বন্যা এলে এই দুই ভাইয়ের কুটির অর্থাৎ বাসস্থল ভেসে যায়। এ থেকে বোঝা যায় প্রাকৃতিক বিপর্যয় ক্ষেত্রেও হিন্দু মুসলমান সমানভাবে প্রভাবিত হয়। এরপরে 7 দাগে 3 আছে, আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, আমি কে, কুলে কুলে কবি কী দেখেছেন। এর উত্তরটি হলো, এটা তোমরা এখান থেকে লিখে দেবে যে ধরাতল কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাল্পনিক ভাবনার ফসল, অর্থাৎ এখানে হচ্ছে আমি হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং কবি দেখেছেন যে নৌকাযাত্রা যাত্রী হয়ে নদীর বুকে ভেসে চলেছেন আর নদীর দুই তীরবর্তী গ্রামে প্রকৃতি ও মানুষের কর্মকাণ্ডের ছবি মনের দর্পণে দেখতে পাচ্ছেন। তাহলে তোমরা এখান থেকে বলে দেবে যে গ্রামের প্রকৃতি ও মানুষের কর্মকাণ্ডের ছবি তিনি দেখেছেন। এরপরে 7 আছে, ঝিনুক্ত নয় বিদ্যা রতন কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কবির নাম কি। এটা আছে কিশোর বিজ্ঞানী কবিতা থেকে নেওয়া হয়েছে, কবির নাম হলো অন্নদা শঙ্কর রায়। এরপরে 8 আছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি। 8 1 আছে, বৃদ্ধ এখন সুধায় লোকে, কে এখন বৃদ্ধ, লোকে তাকে কি জিজ্ঞাসা করে, তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন। এর উত্তরটি হলো, কবি ও ছড়াকার অন্নদা শঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতার কিশোরটি এখন বৃদ্ধ, তার নাম আইজ্যাক নিউটন, লোকে তাকে তার বাণী অর্থাৎ সারা জীবনের অভিজ্ঞতা উপলব্ধির কথা জিজ্ঞাসা করে, লোকে প্রশ্নের উত্তরে সেদিনের কিশোর পরিণত বয়সে যিনি জ্ঞান সাধনায় নিজেকে ডুবিয়ে দিয়েছেন, তিনি বলেন জ্ঞান সমুদ্র পারহীন অপার কিন্তু রত্নপুরী, তিনি সেই জ্ঞানের সমুদ্রবেলায় কয়েক মুঠি নুড়ি কুড়িয়ে পেয়েছেন মাত্র। এরপরে 8 আছে, চাঁদ সূরুজের আলো কেহ কম বেশি কি পায়, চাঁদ সূরুজের আলো কি, কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো, প্রশ্নে প্রদত্ত অংশটি কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে চাঁদ সূরুজের আলো বলতে চাঁদ ও সূর্যের আলো কথা বোঝানো হয়েছে। আকাশে দিনের বেলা সূর্য ও রাতের বেলায় চাঁদ অবিরত আলো দান করে জগৎকে আলোকিত করে, তারা আলো প্রদানের ক্ষেত্রে কোনো বৈষম্য করে না। হিন্দু বা মুসলমান উভয়ই সমানভাবে চাঁদ ও সূর্যের আলোয় আলোকিত হয়। প্রশ্নে প্রদত্ত পংক্তিটিতে আসলে হিন্দু ও মুসলমানের অভিন্নতার কথাই বোঝানো হয়েছে। এরপরে 8 আছে, কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতায় কবির বক্তব্য তোমার ভাষায় আলোচনা করো। এর উত্তরটি হলো, কবি দ্বিজেন্দ্রলাল রায় তাঁর বঙ্গ আমার জননী আমার কবিতাটিতে খুবই আবেগের সঙ্গে দেশের বর্তমান অবস্থার কথা প্রকাশ করেছেন, কিন্তু কবিও জানতেন দুঃখ প্রকাশ করে দেশোদ্ধতার সম্ভব নয়। মেবার পতন নাটকে মানসীর কণ্ঠে তিনি বলিয়েছিলেন, গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ। এখানেও তেমনই তাঁর কবি বক্তব্যটি অস্পষ্ট নয়। মানুষ অনেক সময় গভীর দুঃখে হতদম হয়ে পড়ে, পরাধীন হয়ে থাকতে থাকতে তাদের অন্তঃশক্তি যে কমে আসছে এও তাঁর অজানা ছিল না। তাই তিনি এ কবিতায় ভারতের গণজাগরণ কল্পনা করেছেন। ভারতবাসীতে তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন ভারতবর্ষে হারিয়ে যাওয়া গৌরব, একদিন এ দেশ স্বাধীন ছিল, জনগণ ছিল স্বাধীন চেতা। তাঁর বক্তব্য, যে দেশ মাতার বীর ও কৃতি সন্তানরা সারা বিশ্বের আশার আলো জ্বালিয়েছিলেন, সেই দেশ আজ অন্ধকারে ছেয়ে গেছে। তিনি দেশবাসীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন দেশমাতার যে উজ্জ্বল মূর্তি হারিয়ে গেছে তাকে পুনরুদ্ধার করতে হবে। এক্ষেত্রে তিনি পরম হতাশার সঙ্গে স্মরণ করেছেন অতীত ভারতের গৌরবময় ঐতিহ্য ও সংস্কৃতিকে, কারণ তিনি জানেন রত্নগর্ভা ভারত মাতা ক্রমে জন্ম দিয়েছিলেন গৌতম বুদ্ধ, সম্রাট অশোক, কবি চণ্ডীদাস, রঘুমণির মতো কৃতি সন্তানদের। শ্রী চৈতন্য এদেশেই তাঁর মানবতাবাদের বিস্তার ঘটিয়েছিলেন। সুতরাং আজকের ভারতবাসী বা কেন তাদের হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনতে পারবে না? যদি তারা পারে তবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কবির বাসনা। এরপরে 8 আছে, মনে ভাবি কে কাদের সম্পর্কে ভাবেন, তিনি কি ভাবেন, ধরনী সম্পর্কে তাঁর ধারণা কী।
এর উত্তরটি হলো কবি মনে মনে ভাবেন নদী তীরবর্তী গ্রামগুলিতে কত প্রেম বর্তমান রয়েছে। কবি জীবন ও জগৎকে দেখেছেন নিরাসক্ত দৃষ্টিতে। নদীর তীরে গ্রামগুলি যেন ছায়া সুনিবিড় শান্তির নীড়। কবির মনে হয়েছে ছায়াময় সেই গ্রাম সংস্কৃতি। শহুরে জীবনের কোলাহল থেকে দূরে অবস্থিত গ্রামগুলি এখনও স্নেহ ভালোবাসা সুনিবিড় বন্ধনে পূর্ণ হয়ে আছে। মানুষে মানুষে হৃদয়ে স্নেহ পাশে জড়িয়ে আছে। তাই কবির মনে হয়েছে মানবপ্রেম ছায়াময় গ্রামগুলিকে ঘিরে আছে। এরপরে 9 দিকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 9 দিকে 1 আছে রাম ছাগল টিকটিকি খায়। উক্তিটি কার? উক্তিটি হলো শ্রী ব্যাকরণ সিংয়ের। 9 দিকে 2 বুড়োর বয়স ওঠে আর নামে। এরকম করে বর্তমানে বুড়োর বয়স কত? এরকম করে বর্তমানে বুড়োর বয়স 13। এরপর 10 থেকে আছে কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 10 থেকে 1 আছে সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব বক্তাকে। বক্তা হলো পেঁচা। ওই মোকদ্দমার ফরিয়াদি কে হয়েছিল? ওই মোকদ্দমায় ফরিয়াদি হয়েছিল সজারু। বিচারক সাজার বিষয়ে কি হুকুম দিয়েছিল? এর উত্তরটি হলো, এই যে তোমরা এখান থেকে বলে দেবে যে বলা আছে পেঁচা মোকদ্দমায় রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল। কানে কলম দেওয়া খরগোশকে সে সব লিখে নিতে হুকুম দিল। বিচারে আসামি ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হলো। এরপরে 10 দাগে 2 যেটা আছে, তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। সে শিয়ালকে, কুমিরকে আর পেঁচাকে কি বলতো? সে শিয়ালকে তেলচোরা, কুমিরকে অষ্টাবক্র আর পেঁচাকে বিভীষণ বলতো। এরপরে 11 দাগে আছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও যে কোনো একটি। 11-র 1 আছে হযবরল গল্পে কত রকমের কচুর কথা বলা হয়েছে। কচু কারা খায়? কচু খেলে কি কি হয়? এর উত্তরটি হলো কচু অনেক প্রকারের হয়। কচুর প্রকারগুলি হলো যেমন হচ্ছে মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। আর কচু সাধারণত শুয়োর আর সজারু খায়। এরপরে 11 থেকে 2 যেটা আছে, বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু। এই গানটি কে গেয়েছিল? এই গানটি গেয়েছিল ন্যাড়া। এই গানের কোন শব্দটিকে নিয়ে বিতর্ক শুরু হয়? এই বিতর্কের অংশ নিয়ে কে কি মন্তব্য করেছিল? এর উত্তরটি হলো এই গানের এই যে মজারু শব্দটা নিয়ে বিতর্ক শুরু হয়। এই বিতর্কে আমি অর্থাৎ এখানে বলছে আমি বললাম অর্থাৎ যে লেখক হচ্ছে বলেছিল যে মজারু বলে কোনো একটা কথা হয় না। তখন সে তার বিপরীতে ন্যাড়া বলল যে কেন হবে না, আলবাত হয়। সজারু, কাঙারু, দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না? এই নিয়ে হচ্ছে এই মন্তব্য করেছিল ন্যাড়া। এরপরে 12 দাগে আছে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। তোমরা নিচের অনুচ্ছেদটা একটু পড়ে নেবে। 12-র 1 যেটা আছে কত খ্রিস্টাব্দে গ্যালিলিও জন্মগ্রহণ করেন? এটা হবে 1564 সালের 15ই ফেব্রুয়ারি গ্যালিলিও জন্মগ্রহণ করেন। এরপরে আছে 12-2 আছে তিনি কোন বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্র পড়তে লাগলেন? এটা হচ্ছে তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্র পড়তে লাগলেন। এরপরে আছে 12-3 যেটা আছে তাঁর পিতার কোন ব্যবসাতে তাকে কাজে লাগিয়েছিলেন? এটা হবে তার পিতার কাপড়ের ব্যবসাতে তাকে কাজে লাগিয়েছিলেন। এরপরে 12 দাগে 4 যেটা আছে গ্যালিলিও অল্পকালের মধ্যে এটা হবে গণিতজ্ঞ বলে প্রসিদ্ধ লাভ করেছিলেন। এরপরে 12-র 5 যেটা আছে অনুশীলন শব্দটির যথার্থ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। এটা পড়া হবে। এরপর 13 দাগে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এটা 13 দাগে 1 যেটা আছে আমি ইংরেজি পড়ব, এটি হলো এটা হবে নিত্য ভবিষ্যৎ। এরপর 13 দাগে 2 যেটা আছে ক্রিয়াকাল, এটা 3টি হবে। 13 দাগে 3 যেটা আছে গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার? এটা হবে 3 প্রকার। 13-র 4 যেটা আছে আংশিক শব্দটি হলো এটা আছে বিশেষণ। 13-র 5 দ্বীপ শব্দের অর্থ হচ্ছে জল বেষ্টিত ভূখণ্ড। এরপরে আছে 14 দাগে সকর্ম ক্রিয়া কাকে বলে? এর উত্তরটি হলো যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্ম ক্রিয়া বলা হয়। বাক্যের সমাপিকা ক্রিয়াপদটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়
তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন আমি ভাত খাই, কি খাই, এর উত্তর হবে ভাত। অতএব খাই সকর্মক ক্রিয়া। কিংবা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন, উত্তর হবে চাঁদ। কাকে দেখাচ্ছেন, উত্তর হবে শিশুকে। অতএব হচ্ছে দেখাচ্ছেন হচ্ছে এটা সকর্মক ক্রিয়া। এরপরে 14 দাগে 2 যেটা হচ্ছে চলা, এই ক্রিয়াপদের ধাতুরূপ লেখো। এটা হচ্ছে চলযুক্ত আ, অর্থাৎ হচ্ছে চল ধাতু। অতএব এখানে এই যেটা হচ্ছে 14(3) উপযুক্ত অনুসর্গ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, প্রতি বছর এটা ন্যায় হবে। এবারেও মেলা বসেছে। এরপর 14(4) সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লিখে বাক্যে প্রয়োগ করো। এটা হচ্ছে আশা, আর আ দন্ত শাখার আশা, আ তারপর শাখার আশা। আদন্ত শাখার আশা মানে এটা আগমন। এটা বিদ্যালয়ে প্রতি বছর নতুন নতুন শিক্ষার্থী আসে। এরপরে তারপর শাখার আশা মানে এটা আকাঙ্ক্ষা, পরীক্ষার পর প্রতিটি ছাত্রছাত্রী ভালো ফলের আশা করে। এরপরে 14(5) যেটা আছে পদান্তর করো। 14(5)-এর 1 আছে কঠিন, থেকে এটা হবে কাঠিন্য। 14(5)-এর 2 যেটা আছে আনন্দিত, থেকে এটা হবে আনন্দ। এরপর 15 আছে প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা জানিয়ে তোমার বান্ধবীকে চিঠি লেখো। এই যে তোমাদের এখানে আছে প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি। এটা আছে বন্ধু বলতে তোমরা বান্ধবী বলে করে দেবে, তাহলে হয়ে যাবে। তোমরা চিঠিটা দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের যে 7 দাগে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।